পরিচিত। সম্প্রতি আন্তর্জাতিক লবিস্ট হিসেবে নিজেকে বিভিন্ন মহলে পরিচিত করেছেন। ইতিমধ্যে তার বেশ কয়েকটি প্রতারণামূলক অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া সেসব অডিওতে তাকে বলতে শোনা যায়, পতিত সরকারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই মিনহাজকে ফোন করেছেন, কেঁদেছেন এবং 30 মিনিট কথা বলেছেন। বাংলাদেশকে অস্থির করাই ছিল মূল লক্ষ্য। রাষ্ট্রপতিকে ভারত যাওয়ার পরামর্শ দিতে শোনা গেছে। শুধু তাই নয়, প্রয়াস চালিয়েছেন দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করতে। লাস্ট 6 to 8 ইয়ার্স আমার সাথে কানাডা এবং আমেরিকায় আসতেন উনি। এসে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উনি আসতেন শুধুমাত্র আওয়ামী লীগের একটা নমিনেশনের জন্য, বিকজ অফ ওনার বাবা এবং বঙ্গবন্ধু হচ্ছে বন্ধু, বুঝতে পেরেছো? তো ওনাদেরকে পাঠানোর পরে জাস্ট এখন তোমার এটা মিনিস্ট্রিতে আসছে। আমাকে জাস্ট জানিয়েছে যে মিনিস্ট্রিতে আসছে এবং তারা মিনিস্ট্রিতে রিসিভ করেছে। দ্যাটস ওয়াই আমি জাস্ট তোমাকে বিষয়টা ইনফর্ম করলাম। আমি ওনাকে বলেছি যে জুনের মধ্যে আপনি ডিসপ্লেস হবেন, তো আমি ওনাকে আগে বলেছি যে জুনের মধ্যে উনি ডিসপ্লেস হয়ে যাবে। এই কারণে ওই যে ইউএস এর সাথে আমার একটা মানে মিটিং ছিল, সেখানে আমি ওই বিষয়টা ক্লারিফাই করেছেন, ওনারা ক্লারিফাই করেছেন ইউএস। তো এনিওয়ে এখন ঠিক আছে, তাহলে আপনি গো হেড, আপনি গো হেড, আপনি এদের দুজনের সাথে কমিশন রাখেন। আর আমি বলি আপনি ওই প্রেসিডেন্টকে বলুন যে ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম, সে একটা যাতে ইনভিটেশন অ্যারেঞ্জ করে যাতে সেখানে যায়। প্রতারণায় মিনহাজ চেষ্টা করেছেন ব্যালেন্স করতে। একদিকে শেখ হাসিনার সাথে তার সম্পর্ক, অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে বলেও প্রমাণের চেষ্টা করেছেন। চেয়ারপারসন আমাকে ফোন দিয়েছিলেন, তখন উনি আমার কাছে বলল যে আমার এই পরিপ্রেক্ষিতে কিছু অ্যাডভাইজের চাইলেন যে এই পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি। আমি তখন বলেছি বাংলাদেশ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডোন্ট ডিলে এনি সেকেন্ড। আমি তো খুব বিরক্ত হয়েছি আপনাদের স্ট্যান্ডিং কমিটির কিছু মেম্বারের উপরে, এবং একজনকে খুব বকা দিয়েছি, আশা করি শুনেছেন আর কি। তোমার যে পার্টির যে সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তুমি যে নাম্বার দিয়েছো আমি তাকে ওই কোনো নাম্বারই পাইনি। পরবর্তীতে আমি তোমাদের যে পার্টি চিফ অ্যাক্টিং চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেব, ওনাকে ফোন দিয়েছিলাম। পরে উনি আমাকে একটা নাম্বার পাঠালেন, ইউকে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বললেন যে এই নাম্বারে ওনাকে পাবেন, উনি এই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ওই নাম্বার। তখন আমি আবার ওনার সাথে ওই নাম্বার নিয়ে তারেক সাহেবের দেওয়া নাম্বার দিয়ে আমি ওনাকে কল দিয়েছিলাম তোমার বিষয় বলার জন্য। আমি বলেছি ছাত্র জনতা আন্দোলনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ধর্ণা দিয়েছেন প্রতারক মিনহাজের কাছে। হাত থেকে বাদ যায়নি জামাতের আমিরও। এক সময় তো আপনি বুঝতেই পেরেছেন ওই টেনিউরের কারণে ভাগিনাও বললো যে মামা আপনি একটু দেশের জন্য আমি আপনাকে, আপনার আমাকে স্মরণে রাখবো না, আমি আপনাকে স্মরণে রাখবো। ইনশাল্লাহ ভাই ভাইয়ের জন্য সবার সাথে কাজ করবো, সেটা হচ্ছে বড় বিষয়। শুধু কি তাই, ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশেষ সম্পর্ক, জাস্টিন ট্রুডোর উপদেষ্টা, আরো কত কি। সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, আবার কোথাও বলেন তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক, বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক দাবি করেন। নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে $55 বিলিয়ন গচ্ছিত আছে বলেও দাবি তার। তবে যখনই এসব প্রতারণা প্রকাশ্যে এলো তখনই গা ঢাকা দিলেন আশরাফুজ্জামান মিনহাজ। এদিকে আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সখ্যতা নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিনহাজের করা দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। এই বয়সটা উনি 3 মাস আগে পাঠিয়েছে, আমাকে পাঠাই বলছে যে তুমি যদি সোজা না তোলো আমি তোমার ফাঁসামু। আর আপনারা তো এগুলো করতেছে, আপনারা তো সেটা কাটশিট করে দিবেন, আপনারা তো এটা কেটে ছেড়ে দিবেন। ওখানে দেখেন বানিয়েছে, আমার একটা বয়স আমার না। আমি ছিলাম ঢাকা ফেনীতে, সেখান থেকে আমি পালা এসেছি। ওরা এখানে 30-40 জন লোক পাঠাইছে আমার মারার জন্য। মফতরি করে বলছে তোরা যেখানে পাবো মফতরি করবো, মফতরি করে মেরে ফেলবো। ভিন্ন ভিন্ন কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসা আশরাফুজ্জামান মিনহাজকে রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে আদালতে আরো একটি মামলা করা হয়েছে। ওই মামলার শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামে উনি প্রতারণা করেছেন এরকম অভিযোগ আমরা পেয়েছি, এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে আমরা তাকে আজকে সকাল 5টার সময় শহীদপুর আর্মি ক্যাম্প থেকে
আমরা তাকে খুঁজে পাওয়ার জন্য তল্লাশি অভিযান চালাই এবং তিনি চিশতিনগর দরবার শরীফে উপস্থিত ছিলেন এবং ওখানে গা ঢাকা দিয়েছিলেন। আমরা তাকে তল্লাশি অভিযানের মাধ্যমে খুঁজে পাই। এছাড়া এই প্রতারক ও তার কথিত স্ত্রী পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব অপরাধে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহারের বিষয়ে অভিযোগ তুলে ধরা হয়েছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাম্প্রতিক সফরে চীনের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন শুধু ঢাকা নয়, দিল্লির দিকেও ছিল সবার নজর। প্রধান উপদেষ্টার এই সফর নিছক আনুষ্ঠানিক কোনো ভিজিট নয়, বরং দক্ষিণ এশিয়ার তার ভারসাম্যে দিল্লির দিকেও ছিল সবার নজর। প্রধান উপদেষ্টার এই সফর নিছক আনুষ্ঠানিক কোনো ভিজিট নয়, বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে যোগ করতে পারে নতুন মাত্রা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গতিবিধি অনেকাংশে নির্ধারিত হতো ভারতের ইশারায়, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আমূল পাল্টে গেছে পরিস্থিতি। নয়াদিল্লির সম্মতির তোয়াক্কা না করে বেইজিং এর সাথে সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিচ্ছে ঢাকা। বাংলাদেশ চীনের মাঝে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় কি ভয় পাচ্ছে ভারত? ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক ঘটনাগুলো দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। শেখ হাসিনার পতনের পর থেকে ক্রমেই শীতল হচ্ছে ঢাকা ও দিল্লির সম্পর্ক। ভারতকে এড়িয়ে বাংলাদেশ এখন ঝুঁকছে চীনের দিকে। উষ্ণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। চীনের এমন ক্রমবর্ধমান প্রভাবকে ভয় পাচ্ছে ভারত। ঢাকার নতুন নেতৃত্ব বেইজিং এর সঙ্গে একাধিক বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন চুক্তির পথে হাঁটছে। এর ফলে আরো জটিল চ্যালেঞ্জের মুখে পড়বে নয়াদিল্লির আঞ্চলিক আধিপত্য। নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী রাষ্ট্রের সাথে টানাপোড়েন বৃদ্ধি ভারতের জন্য হয়ে উঠছে শাঁখের করাত। ভারত ও চীনের প্রতিযোগিতার জেরে ভূখণ্ডগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে কৌশলগত উপস্থিতি ও বন্দর ব্যবহারের সুযোগ পেলে এই অঞ্চলে আরো বাড়বে চীনের সামরিক ও বাণিজ্যিক প্রভাব। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের সাথে দ্বিপাক্ষিক ব্যবসার পরিমাণ প্রায় ২,৪০০ কোটি ডলার। অন্যদিকে ভারতের সাথে ব্যবসার পরিমাণ ১,৮০০ কোটি ডলার। বাংলাদেশের ৭০% বেশি সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র আসে চীন থেকে। ট্রান্সপোর্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভারত বিনিয়োগ করলেও চীনের ঋণ ও প্রকল্পের পরিমাণ অনেক বেশি। একই সাথে চিকিৎসা খাতেও দেশটি পূরণ করছে ভারতের শূন্যতা। বাংলাদেশের সক্রিয় সহযোগী হবে চীন। বর্তমান অন্তর্বর্তী সরকারের এটাই চাওয়া। বেইজিং ও ঢাকার মধ্যকার বাণিজ্যিক লেনদেন বছরে প্রায় ২৪ বিলিয়ন ডলারের হলেও এখানে আমদানির পরিমাণই বেশি। বাংলাদেশি রপ্তানির পরিমাণ রীতিমতো নগণ্য। ডক্টর ইউনূসের চীন সফরে মংলা বন্দর উন্নয়ন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বড় চুক্তি হলে বিষয়টি বাংলাদেশের জন্য হবে উল্লেখযোগ্য এক পদক্ষেপ। বিশেষ করে চীনা ঋণের সুদ হার কমিয়ে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ইউনূস প্রশাসন। চীনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সামরিক সহযোগিতা আরো গভীরভাবে বাংলাদেশকে যুক্ত করছে বেইজিং এর সাথে। পাশাপাশি ভারতের বৈরী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান মিত্রতা দিল্লির জন্য হচ্ছে কৌশলগত উদ্বেগের কারণ। বিশ্লেষকদের ধারণা, ডক্টর ইউনূসের চীন সফরের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘটতে পারে নাটকীয় কোনো পরিবর্তন। মনে করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই চীন সফর শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় নয়, বরং এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য নির্ধারণে হতে পারে বড় একটি পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
কৃষ্ণসাগরে দুই দেশের নৌযানে হামলা বন্ধ এবং একে অপরের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না চালানোর বিষয়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া 3 দিনের আলোচনার পর আসলো এমন সিদ্ধান্ত। অনিশ্চয়তায় টালমাটাল মস্কো কিয়েভ সংঘাতের মাঝে এই সমঝোতা কার্যকর হলে অবসানের দিকে যেতে পারে 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ। কিন্তু এই চুক্তি কি আসলেই দীর্ঘস্থায়ী হবে? যুদ্ধবিরতি কার্যকর করতে একাধিক শর্ত দিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের খাদ্য ও সার রপ্তানির উপর থেকে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। এর পাশাপাশি রুশ ব্যাংকগুলোকে আন্তর্জাতিক সুইফট পেমেন্ট সিস্টেমে যুক্ত করা হবে বলে আশা করছে রাশিয়া। তবে কোনো সুনির্ধারিত প্রতিশ্রুতি না দিয়ে কৌশলী অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। সবকিছু পর্যালোচনার ইঙ্গিত দিয়ে দায় সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়ার মধ্যকার সংঘাতে চুক্তির রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বিশাল। একদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিতে সহায়তার আশ্বাস দিয়েছে, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করেছেন রাশিয়া চুক্তি লঙ্ঘন করলে তিনি ট্রাম্পের কাছে নিষেধাজ্ঞা ও অস্ত্র চাইবেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ আরো এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণসাগরের পূর্বাংশ দিয়ে রুশ নৌযান চলাচল করলে বিষয়টিকে সমঝোতা লঙ্ঘন হিসাবে ধরা হবে এবং যে কোনো মূল্যে সেটি প্রতিহত করবে কিয়েভ। শান্তি চুক্তির বিষয়ে মস্কো রয়েছে সতর্ক অবস্থানে। জেলেনস্কিকে নির্দেশ দিলেই কেবল তিনি চুক্তি মানবেন এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও ইউক্রেন ও রাশিয়ার পরস্পরের প্রতি আস্থার অভাব প্রকট হওয়ার ফলে বেশ কঠিন হতে পারে সমঝোতা টিকিয়ে রাখা। যুদ্ধ শুরুর পর থেকে রুশ হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। শীতের মৌসুমে বিদ্যুৎহীন দিন কাটিয়েছে দেশটির লাখো মানুষ। জাতিসংঘও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এই সমঝোতা চুক্তিতে আস্থা রাখতে পারছে না ইউক্রেনের জনগণ। শান্তি সমঝোতা নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই উঠে আসছে পাল্টাপাল্টি হামলার খবর। রাশিয়া দাবি করেছে ইউক্রেন তাদের বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে কুরস্কের রুশ সামরিক স্থাপনায় তাদের এক বিমান হামলায় নিহত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক রুশ সেনা। এমন মুখোমুখি অবস্থানের মধ্যে সমঝোতা টিকবে এই ব্যাপারে খুব একটা আশাবাদী নন আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ। তবে ফলাফল যাই হোক, কৃষ্ণসাগরের দিকে এখন রয়েছে বিশ্ব রাজনীতির নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।